দর্শক, আমাদের ছোটবেলা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যখন আয়োজন করা হতো, তখন ওই দিনেই একটা প্রোগ্রাম থাকতো, যেমন খুশি তেমন সাজো। তো সবাই সেইখানে পার্টিসিপেট করতো না, বা অনেকেই করতো। তো যারা যারা সেখানে পার্টিসিপেট করতো, তারা তাদের পছন্দের একটা ক্যারেক্টার নিয়ে তারা সেভাবে সেজে আসতো এবং সেইভাবে চরিত্রতে অভিনয় করতো। তো দর্শক, আমাদের বাংলাদেশের মানে সমন্বয়ক বলেন বা রাজনীতিবিদ বলেন, তাদের প্রত্যেকের চরিত্র এখন কেমন জানি সেই ছোটবেলায় যে স্কুলে আয়োজন হতো যেমন খুশি তেমন সাজো, ঠিক সেই রকম হয়ে গেছে। আমাদের দেশের সমন্বয়কদের বলেন বা রাজনীতিবিদদের বলেন, তাদের একটা জিনিস যদি আপনি ফলো করেন বা লক্ষ্য করেন, তাহলে দেখবেন তারা আজ একটা বক্তব্য দিচ্ছে, তো কাল আর একটা। তাদের পেছনের দিনের বক্তব্য সাথে আজকের দিনের বক্তব্যের কোনো মিল পাবেন না। তারা এখন সকালে একটা বলবে, বিকেলে আর একটা বলবে। বাংলাদেশের এমনিতেই যে ধরনের অরাজকতা চলতেছে, তার ভেতরে এই যে রাজনীতিবিদদের যখন যেটা মনে হয় সেটা বলে দেওয়া, বা সমন্বয়কদের যখন যেটা মনে হয় সেটা করে ফেলা বা বলে দেওয়া, এই ঘটনাগুলো কিন্তু ইউনূস সরকারকে প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি করতেছে, এবং সেটা বহির্বিশ্বের কাছে খুবই ইউনূস সরকার বা বাংলাদেশ সম্পর্কে একটা ন্যক্কারজনক ধারণা তৈরি হচ্ছে। যেমন মনে করেন, সমন্বয়করা 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতে ক্যাম্পাসে স্লোগান দিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তো তারা সেখান থেকে বলল যে ভারতের সাথে আর কোনো সম্পর্ক হবে না, ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব ভারত এই আগ্রাসন না থামালে। তো সেই দিন গেল। তারপরের দিন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র প্রতিনিধিদের সাথে একটা মিটিং করলেন। সেই মিটিং এর থেকে বের হয়ে আমাদের দেশের সমন্বয়ক যারা আছে, এই সমন্বয়কেরা কিন্তু তাদের সেই যে ফুল পাল্টানো বা যেমন খুশি তেমন সাজো যে একটা চরিত্র, সেটা কিছুটা হলেও সামনে নিয়ে আসলেন। তারা প্রেস ব্রিফিং এ বললেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার। আচ্ছা, প্রথমে যেদিন তারা বলল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই যে দিল্লি না ঢাকা ঢাকা বক্তব্যের তাৎপর্য কি? তার মানে তারা চাচ্ছে না দিল্লিকে, তারা চাচ্ছে না, তারা চাচ্ছে ঢাকাই থাকুক। হ্যাঁ, আমাদের দেশের রাজধানী ঢাকা, আমরাও চাই ঢাকাই থাকুক। তাহলে দিল্লির সাথে আবার ন্যায্যতার সম্পর্ক কি? তাদের সাথে তো আমাদের আবার ন্যায্যতায় যেতে হবে কেন? আমরা তো তাদেরকে চাচ্ছিই না। আমরা বিভিন্ন কারণে তাদেরকে সাথে দেশের পরিস্থিতিকে মিলিয়ে বা তারা ভারত আমাদের দেশ সম্পর্কে বিভিন্ন ন্যারেটিভ নাকি বহির্বিশ্বে ছড়াচ্ছে, তাহলে তাদের সাথে আমাদের আবার সম্পর্ক কি থাকবে? তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে প্রতিপক্ষের সম্পর্ক। এরপরে রাজনীতিবিদরা, তারা নির্বাচনের যখন প্রশ্ন আসে তখন তারা ভারতের সহায়তা চায়। তারা বলে ভারতের সহায়তা নিয়ে নির্বাচনে আসবে, কিন্তু যখন অন্য কোনো প্রশ্ন আসে তখন আবার ভারত বিরোধী মনোভাব তাদের ভেতরে দেখা যায়। মানে যখনই ক্ষমতার চিন্তা মাথায় ঢুকে যায়, রাজনীতিবিদরাও সেই যেমন খুশি তেমন সাজার মতো করে আবার সেই দিল্লির দিকে পা বাড়ায়। এরপরে এই যে এই কর্মকাণ্ডগুলো করার ফলে দেশে যে অরাজকতার সৃষ্টি হয় বা সৃষ্টি হয়েছে, এই অরাজকতার ফলে কিছু কিছু প্রতিক্রিয়া বহির্বিশ্ব থেকে এখনই কিন্তু দেখা যাচ্ছে। যেমন বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করলো হচ্ছে যুক্তরাজ্য। তার মানে তারা ওই যে যুক্তরাজ্য যে সতর্কতা জারি করেছে, ওই প্রজ্ঞাপনে তারা বলছে যে বাংলাদেশে ভ্রমণ করতে গেলে যে কোনো সময় আক্রমণের আশঙ্কা থাকে বা যে কোনো সময় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তার মানে দেশের বাহিরে এবং বহির্বিশ্বে কিন্তু বাংলাদেশের ভেতরে যে কি চলছে এটা কিন্তু তাদের একটা ধারণা হয়ে গেছে। তাদের যখনই ধারণা হয়ে যাবে, তখন তারা কি করলো, তাদের দেশের বা অন্য কোনো দেশের মানুষকে তারা সতর্ক করে ফেললো। আচ্ছা, এটা কি এমনি এমনি হলো? এটা তো আর এমনি এমনি হয়নি। এটা হয়েছে আমাদের দেশের ভেতরের অস্থিরতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণেই। আবার দেখবেন
কিছু সাংবাদিক আছে বা কিছু সমন্বয়ক আছে, আমাদের দেশের হোক বা ভারতীয় হোক, তারা দেখবেন এমন এমন কিছু সংবাদ প্রচারণা করে যে সংবাদ দেখলে আপনি বাধ্য হবেন এই বুঝি যুদ্ধ লেগে গেল। আবার দেখবেন ভারতীয় কিছু নাগরিক আছে, তারা বলতেছে চট্টগ্রাম দখল করে নিবে। আবার আমাদের দেশের কিছু সমন্বয়ক আছে, তারা বলছে 7 সিস্টার মানে ভারতের 7টি অঙ্গরাজ্যকে তারা নাকি দখল করে নিবে বা খেয়ে দেবে। এই যে মানে বিশৃঙ্খলা, এক এক সময় এক এক ধরনের কথাবার্তা, হ্যাঁ, এরপরে এইগুলা ইউনূস সরকারকে বহির্বিশ্ব থেকে এক ধরনের কোণঠাসা করে ফেলতেছে। তারা মানে এই দেশের মানুষেরা যদি একটু স্বাভাবিক না হয় এবং তারা যদি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সহায়তা না করে এবং তারা যদি নিজেরা শান্ত না থাকে, তাহলে ইউনূস সরকারের কিন্তু শুধু বাংলাদেশ ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশের জন্য যে অন্য কোনো জায়গা থেকে বিভিন্ন ধরনের ইনভেস্টর নিয়ে আসা, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য প্রসার ঘটানো, রপ্তানি আমদানি এইসব ব্যাপারগুলো যে প্রসার ঘটাবে চারিদিকে, সেই সব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই করতে পারবে না। কারণ দেশের এই পরিস্থিতিতে যখন একটা দেশ আর একটা দেশের উপরে সতর্কতা জারি করে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই অন্য দেশের মানুষের ভেতরে একটা আতঙ্ক কাজ করবে। আতঙ্ক কাজ করে, তারা আসতে চাইলেও কিন্তু বিভিন্নভাবে মানে চিন্তা ভাবনা করে তারপরে দেশে প্রবেশ করার চিন্তা করবে। দর্শক, সমন্বয়করা যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দেয়, অবশ্য সমর্থন করি, কিন্তু এই স্লোগানের পরে যে ধরনের প্রতিক্রিয়া দেখা যায় তার কিন্তু অনেক উদাহরণ আছে। তো এই উদাহরণগুলা কারা সৃষ্টি করে? এই স্লোগানগুলোর এই কিন্তু প্রধান উৎস। তো এই সমন্বয়কদের কে বুঝাবে যে রাস্তায় নেমে স্লোগান দেওয়া আর ক্ষমতায় বসে দেশ চালানো কখনোই এক হয় না, কখনো এক হবেও না। এমনিতেই আমাদের দেশটা একটা অস্থিরতার সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। দেশের অভ্যন্তরীণ এত সমস্যা, সেইগুলো কোনো কিছুই সমাধান করা যাচ্ছে না। তারপরেও এই কর্মকাণ্ডগুলো বহির্বিশ্বর কাছ থেকে এই যেভাবে আমাদের উপরে প্রভাব মানে পড়তেছে, এরপরে যদি কোনো একটা নিষেধাজ্ঞা চলে আসে বা এরপরে যদি ভারতের জনগণ যদি বাংলাদেশে কোনো পণ্য ঢুকতে না দেয়, আমাদের দেশের মানুষের সাধারণ মানুষদের কি হবে? এটা কিন্তু এই সমন্বয়কেরা চিন্তা করতেছে না। রাজনীতিবিদরা একটু চিন্তা করলেও তাদের প্রথম টার্গেট এখন ক্ষমতায় যাওয়া। তারা চিন্তা করতেছে কিভাবে ক্ষমতায় যাওয়া যায়, আর ক্ষমতায় যাওয়ার জন্যই তারা সকালে একটা বিকালে আর একটা এরকম করে কথা বলতেছে। এরপরে আপনারা এই সমন্বয়কদের বা রাজনীতিবিদদের এই যে একটা যেমন খুশি তেমন সাজো যে খেলাটা, এইটা আপনারা কেমন উপভোগ করতেছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।